সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজকের যে আয়োজন, সেখানেও আরেকটি প্রশ্ন যে নির্বাচন কত দূর। অনেকে বলছেন এটা কি অনেক বেশি অদূর ভবিষ্যতে না সুদূর ভবিষ্যতে, এবং সেটা আবার সমুদ্দূর কিনা, এরকম নানান প্রশ্ন যখন রয়েছে তখন আরও একটি প্রশ্ন উঠেছে এই নির্বাচনকে কেন্দ্র করে। স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে? এর পক্ষে বিপক্ষে নানানজন নানানভাবে যাদের যেভাবে উপস্থাপন করবার কথা তারা ঠিক সেইভাবেই উপস্থাপন করছেন, এবং যুক্তিগুলোও যদি আপনি শোনেন খুব বেশি ফেলে দেবার মতো নয়। সেই জায়গায় আমরা আজকের আয়োজনে নিঃসন্দেহে সেই যুক্তিগুলোই শুনবার চেষ্টা করব যে কোনটা আগে হওয়া দরকার, কিংবা নির্বাচন কতদিনের মধ্যে, যতটা আমরা জানতে পেরেছি সম্ভাব্য সময়, কতদিনের মধ্যে হলে ভালো হয়, সেই জায়গাটা একটু আলাপ করতেই চাই। আমি ফেরদৌস আহমেদ রয়েছি পুরোটা সময়, আর যাদেরকে পেয়েছি শুরুতেই আলাপ করে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এবং রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। ওই যে বলছিলাম, কেউ বলছে অদূর ভবিষ্যৎ, সুদূর ভবিষ্যৎ, সমুদ্রেও নিয়ে যাচ্ছেন অনেকে, যে না এটা দিবে না, কালক্ষেপণ করছে নানান কিছু। সেই জায়গায় সময়টা তো নিয়ে অনেক আলোচনা ইতিমধ্যেই হয়ে গেছে। আরেকটি যে বড় আলোচনা সাম্প্রতিক সময় বেশি বেশি হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এখান থেকে শুরুটা করতে চাই, নিঃসন্দেহে করবেন আপনি। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে সহ আলোচক বিশিষ্ট সাংবাদিক নেতা, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে, এবং দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেভাবে প্রশ্নটার অবতারণা করলেন যে অদূর সুদূর সমুদ্র দূর নির্বাচন, সেটাও মনে করছে। হ্যাঁ, তো আসলে দেখুন, বাংলাদেশের রাজনৈতিক যে বাস্তবতা, দেশের যে বর্তমান এবং ভবিষ্যৎ যদি আমরা চিন্তা করি বা দেখি, তাহলে এই নির্বাচন খুব বেশি দূরে হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। নির্বাচন, হ্যাঁ, আমরা তো যদি আগের মতো চাইতাম যে একটি সরকারের অপসারণের পর বা তার চলে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন, অন্যান্য সময় যা হয়েছে, সেটা তো আমরা চাচ্ছি না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বা জনগণও সেটা চাচ্ছে না। কারণ 15 বছর আওয়ামী লীগ এই কর্তৃত্ববাদী শাসন চালাতে গিয়ে, ফ্যাসিবাদ কায়েম করতে গিয়ে, আধিপত্যবাদ কায়েম করতে গিয়ে তারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকে তারা তছনছ করে দিয়েছে। এটা মেরামত করতে হবে নির্বাচনের স্বার্থেই। একটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে যদি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হয়, সেই নির্বাচনের লক্ষ্যেই এই সংস্কারগুলো করতে হবে। প্রশাসন বলেন, নির্বাচনী ব্যবস্থায় বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বলেন, কিংবা আদার্স যেগুলো আছে, আমরা তোকে অস্বীকার করছি না। সেই জন্যই তো আমরা সরকারকে সময় দিয়েছি বা দিতে চাই। কিন্তু এইটা যদি আপনার কোনো মানে রোডম্যাপ না থাকে, তাহলেই তো জনগণের মধ্যে একটা প্রশ্ন আসবে। দীর্ঘদিন এদেশের মানুষ ভোট দিতে পারেনি, 15 বছর ভোট থেকে বঞ্চিত রাখা হয়েছে, নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করা হয়েছে। কখনো একতরফা নির্বাচন, কখনো রাজনৈতিক দল ছাড়াই নির্বাচন, কখনো দিনের ভোট আগের রাতে কারচুপি করে একটা প্রহসন, কখনো ডামি নির্বাচন। এই তো হয়েছে বাংলাদেশে গত 15 বছর হাসিনা শাসন আমলে। তো এখন মানুষ এই নির্বাচনে একটা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সেই কারণেই এটা যদি খুব বেশি দেরি হয়, তাহলে শুধুমাত্র জনগণ আশাহত হবে তা না, গণতন্ত্রই কিন্তু সুদূর পরাহত হয়ে যেতে পারে। এবং ফ্যাসিবাদের অবসানের পরে আজকে যে আমরা গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করেছি, সেই যাত্রার পথও কিন্তু আপনার কুসুমাস্তীর্ণ নাও হতে পারে, কুসুমাস্তীর্ণ হবে না। কারণ এই যে আপনার দেশের ভেতরে বা দেশের বাইরে ফ্যাসিবাদের দোসর যারা ঘাপটি মেরে বসে আছে বা মাঝে মধ্যে প্রকাশ্যে এসে তারা জানান দেওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু ষড়যন্ত্র থামায় রাখে। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, সেটা তো একেবারেই সত্য কথা। কিন্তু সেই উন্মুখটা কি স্থানীয় সরকার নির্বাচন, যে সেই নির্বাচনে ভোট দেওয়ার জন্য দেখুন, স্থানীয় সরকার নির্বাচনটা জাতীয় নির্বাচন কেন আসছে সামনে, কিভাবে আসলো? আপনি এই নির্বাচনের বড় স্টেক হোল্ডার তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, তাই না? তো রাজনৈতিক দলগুলো কেউ কে নির্বাচনী স্থানীয় সরকার নির্বাচন আগে দাবি করেছে?
হঠাৎ করে প্রধান উপদেষ্টা মহোদয়ের মুখ থেকে এরকম কথা শুনে তো আমরা স্তম্ভিত। তাকে দিয়ে যারা বলালো বা বলানো হলো যেভাবে, এটাতে তো রাজনৈতিক দলগুলো একটু নড়ে চড়ে বসছে এবং আমাদের মধ্যে সন্দেহ অবিশ্বাস যেন সৃষ্টি না হয়, আমরা কিন্তু সেভাবেই চেষ্টা করছি। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে নিবিড় যে একটা সম্পর্ক বা যোগাযোগ থাকে, এই জন্য তো আমরা চেষ্টা করে যাচ্ছি। তার মধ্যে এই ধরনের বক্তব্য বা এই ধরনের যদি ইয়েগুলো আসে, তাহলে সেই সন্দেহ বিশ্বাস তো থেকেই যাবে। এখন সবাই বলছে সবাই বলছে যে নির্বাচন আমরা চাই, জাতীয় কোনো নির্বাচন। রাজনৈতিক দলই স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে না, এবং এটা আপনি সেখানে আপনি ধরেন একটা আশঙ্কা কেউ কেউ করছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ার জন্য, যে একটা জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার জন্য যে মাঝে মধ্যে কিছু নন ইস্যুকে ইস্যু বানানো হচ্ছে। ইমরান সালিহ প্রিন্স, আমি আশঙ্কার জায়গাটা নিয়ে আপনার কাছে আসি। ইলিয়াস খান, আপনার কাছে একটু আসতে চাই, সেই জায়গায় যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে, সেটা যদি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয় কিংবা সৈয়দ ইমরান সালিহ প্রিন্স যে ইঙ্গিতটা দিলেন, যেখানে আশঙ্কাটা তিনি দেখতে পাচ্ছেন, সেই যে জাতীয় নাগরিক কমিটি বা যেটা বলা হচ্ছে যে এরপর একটি দল আসতে পারে, তাদের তরফ থেকে তো চাওয়া হচ্ছে, এটা একদম স্পষ্ট, কারণ গণমাধ্যমে রয়েছে, তারা যে যুক্তিগুলো তুলে ধরছে যে স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার, কারণ হচ্ছে কোনো প্রতিনিধি নেই, মানুষ সেবা পাচ্ছে না, প্রতিনিধি পার্লামেন্টে নেই, কিন্তু একদম যে প্রান্তিকের কথা বলা হচ্ছে, আমি সেই তাদের যুক্তিটা তুলে ধরছি। তারা বলছে প্রান্তিকে প্রতিনিধি নেই, একদম সেই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সেখানে সেবা বঞ্চিত হচ্ছে, সেবা খুব দরকার। তাদের এই যে যুক্তি উপস্থাপন কতটা যৌক্তিক আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ইমরান সালিহ প্রিন্স ভাই এবং অনুষ্ঠান যারা দেখছেন, আমি মনে করি নির্বাচন আগে পার্লামেন্ট নির্বাচন হওয়া উচিত, জাতীয় সংসদ নির্বাচন। জি, জাতীয় সংসদ দেশের যে কোনো দেশ পরিচালনার জন্য রাজনৈতিক শক্তি কিন্তু লাগবে আপনার। স্থানীয় সরকার নির্বাচন তো পার্টিজান নির্বাচন না। শেখ হাসিনা মনে করেছিল দিয়ে দিয়ে মানুষের ঘরে ঘরে দ্বন্দ্ব পৌঁছে দিয়েছে প্রতীক দিয়ে, বিশেষ করে ইউপি নির্বাচনে। সুতরাং আমি যদি মনে করি যে আগে পার্লামেন্ট নির্বাচন হওয়া উচিত, কারণ আমি সবসময় বলি যে বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষের একটা নির্বাচনী ক্ষুধা আছে। এখন ধরুন যাদের বয়স 38 কিন্তু কম বয়স না, তারা কোনোদিন ভোট দিতে পারে না, কোনোদিন কিন্তু ভোট দিতে পারে না। যেমন ধরুন এই আওয়ামী লীগ যে 15.5 বছর দুর্বিনীত শাসন চালিয়েছে, এর আগে 111 যে সরকার ছিল, সেই 2006 থেকে এরপর আর কেউ ভোট দিতে পারে না। কারণ আমরা জানি আওয়ামী লীগের নির্বাচনগুলো করেছে, যদিও আমরা বলি 3টে নির্বাচন, আসলে 2008-এ ভোট দিতে পারেনি। জি, 2008-এর কথা বলছি, সেটাও পারেনি। 2000 ভোট, এই বিষয়টা কেউ ধরেন না। 3টে নির্বাচন বলে যে প্রহসনের নির্বাচন, কিন্তু 8-এর নির্বাচন কিন্তু পাতানো নির্বাচন ছিল। এটি কিন্তু কেউ বলে না, এটি একদম প্ল্যান ওয়াইজ নির্বাচন। বিএনপির মতো কেন বলে না 2008-এর যে 29 এই তো আমি ডিসেম্বর বলছি, নির্বাচন? এই তো আমি বলছি, সেই নির্বাচনে বিএনপি মাত্র 28টি সিট পেয়েছিল। এটা বাংলাদেশের বাস্তবতা এটা সম্ভব না। বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। আপনারা জানেন সেখানে বলা হচ্ছে যে আর্মিরা বিএনপির প্রধান নেত্রীর কাছে গিয়েছিল যে আপনি যদি আমাদের কি বলা যে ঠিকভাবে বেরিয়ে যেতে দেন তাহলে আমরা আপনাকে সাপোর্ট দেবো। কিন্তু বেগম খালেদা জিয়া তিনি রাজি হন না। তিনি যাতে গণতন্ত্র বিপন্ন হতে পারে এরকম কোনো প্র্যাকটিসের সঙ্গে তিনি জড়িত না, সুতরাং তিনি বলেননি। পরে শেখ হাসিনার কাছে গিয়ে এই ধরনের কথা তো আমরা জানি যে তারা অনেক সাপোর্ট পেয়েছে এবং জিতেই তারা একটা গণতন্ত্র হত্যা করেছে বাংলাদেশে। সর্বশেষ তারা যে কাজটি করেছে মনে আছে আপনাদের নিশ্চয়ই, 2013 সালে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল। সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ গোহারা হেরেছিল সবগুলো আসনে। শুধু ইলিয়াস খান, যেটা আমি এটা শেষ করি, শুধু বরিশাল ছাড়া অন্য সব জায়গায় লক্ষাধিক ভোটের ব্যবধানে হেরেছিল। এরপরে আমি অন্য কোনো প্রশ্ন করব না, আপনার কথার মধ্যে প্রশ্ন করব, না হলে আমার দর্শক হয়তো ভাবতে পারেন যে এই জায়গাটা আরেকটু স্পষ্টতা কেন আনা হলো না। সেটা হচ্ছে 2008-এর নির্বাচনটা যদি সেই অর্থে আপনি যেটা বলছেন যে ওটাও আরেকটা প্রহসনের নির্বাচন ছিল, সেই 2008-এর নির্বাচন তো ফ্যাসিস্ট সরকারের অধীনে হয়নি, তখন আরেকটি সরকার ছিল যেটা স্বাভাবিক সরকার না। জি, সেটা কিন্তু স্বাভাবিক সরকার না, এবং তারা যে স্বাভাবিক ছিল এটা প্রমাণ হয়েছে। তারা কিন্তু শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বাংলাদেশ কিন্তু থাকতে পারেনি। তারা অনির্বাচিত ব্যক্তি 2 বছর দেশ শাসন করতে চেয়েছেন বা শাসন করেছেন, এবং শেষ এই নির্বাচনটি দিয়ে তারা দেশ থেকে পালিয়ে গেছে। মানে তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকার হলেও স্বাভাবিক না ওই অর্থে। তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ তো 2 বছর হওয়ার কথা না। তত্ত্বাবধায়ক যেমন অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল 91-এর পরে জাস্টিস শাহাবুদ্দিনের অধীনে, তারা 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিল এবং সব কিছু ঠিক করে ফেলেছিল, এবং বাংলাদেশের ইতিহাসে
সেটিকে সবচেয়ে ভালো নির্বাচন বলা হয়, যে সে নির্বাচনে খুব বেশি প্রশ্ন ওঠে, খুব সামান্য প্রশ্ন উঠেছে। সুতরাং আমি বলতে চাই, যে কথাটা একটু আগে আমরা আলোচনা করলাম, আগে পার্লামেন্ট নির্বাচন দিয়ে তারপর অন্যান্য নির্বাচন দিতে হবে। যে কথাটাই বললাম যে 38 বছর যাদের বয়স, জনগোষ্ঠীর বেশিরভাগই তো এই বয়সী মানুষ, তারা কোনোদিন কিন্তু ভোট দিতে পারেনি। এই ছাত্ররা যে আন্দোলন করেছে, ধরুন যাদের বয়স 20, 22, 25, কোনোদিন কিন্তু ভোট দিতে পারেনি। সুতরাং একটা ভোটের ক্ষুধা কিন্তু আছে বাংলাদেশের মানুষের, তারা ভোট দিতে চায়, পছন্দের প্রার্থীকে দিতে চায়, দামি প্রার্থীকে না। আমি যাকে দিই উনিই আওয়ামী লীগের এরকম প্রার্থী না। বিভিন্ন রাজনৈতিক দলে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে, তারা নির্বাচন পার্টিসিপেট করবে এবং আপনার আমার সবার প্রতি আমার পছন্দের প্রার্থী। তাহলে যারা এই যে আন্দোলন করলো, আপনি যে ছাত্ররা নেতৃত্বে ছিল, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, ছাত্র জনতার আন্দোলন, সেখানে এই ছাত্রদের গঠিত যে জাতীয়, আমি এখানে বোধহয় একটু সৈয়দ ইমরান সালে প্রিন্সকে একটু শুনে নেই, যে তারাই তো জাতীয় নাগরিক কমিটি, তাদের দ্বারাই গঠিত হলো, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাই বলছে এখন স্থানীয় সরকার নির্বাচন আগে, জাতীয় নির্বাচন পরে। তাহলে এই ক্ষুধাটা মেটানোর জন্য তারা কি স্থানীয় সরকার নির্বাচনকে বেছে নিচ্ছে? কারণ ভোট তো তারা দিতে পারেনি। এখন এই ক্ষুধাটা কেন, সেটা যদি ক্লিয়ার করতেন তাহলে আমি প্রশ্নটার উত্তর দিতে পারতাম। প্রথমে আমার জানা নেই ক্ষুধাটা কেন তাদের। দ্বিতীয়ত আপনি ভোট দেওয়ার যে ক্ষুধা, যেটা ইলিয়াস খান বলছেন, আমি ভোট দেওয়ার ক্ষুধার কথা বলছি না। এইটার জন্য স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন নাই, এটার জন্য জাতীয় নির্বাচন দিতে হবে। এই যে আপনি প্রথমে বললেন যে প্রান্তিকে প্রতিনিধি নাই, তারা কেন তাহলে এটার উপর জোর দিচ্ছে, জাতীয় নাগরিক কমিটির কথাই বলছে? এইটা আমি জানি না। কেউ কেউ বলেন যে একটা নতুন রাজনৈতিক দল তারা করতে চান, সেই নতুন রাজনৈতিক দল গড়ার ক্ষেত্রে এই স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে তারা যেসব প্রতিনিধিরা হয়ে আসবেন তাদেরকে তারা সেই দলে সংযুক্ত করবেন এবং এর মধ্য দিয়ে জাতীয় নির্বাচনও প্রলম্বিত হবে। প্রলম্বিত হওয়ার মধ্য দিয়ে তাদের যে নতুন রাজনৈতিক দল গঠনের যে একটা ভিত্তি গড়ার যে একটা সুযোগ তৈরি হবে, সেই সুযোগটা তারা নিতে চান। এটা কেউ কেউ মনে করে, আমি জানি না, আমার শোনা কথা আর কি। তো আমি যেটা মনে করি যে দেখুন, যেটা বলেছেন যে প্রান্তিকে প্রতিনিধি নেই, জাতীয় প্রতিনিধি আছে নাই। একটা অভ্যুত্থানের পরে যে পরিস্থিতির সৃষ্টি হওয়ার কথা বাংলাদেশে, তার থেকে অনেক ভালো পরিস্থিতি বর্তমানে আছে। এরকম একটা বিপ্লবের পরে বিভিন্ন দেশে যে বিপ্লব হয়, সেই বিপ্লব পরবর্তী যে পরিস্থিতি, যে বিশৃঙ্খলা, যে মানে অস্থিরতা থাকে, সেই ধরনের বিশৃঙ্খলা অস্থিরতা কিন্তু বাংলাদেশে হয় নাই। আপনার মনে আছে আওয়ামী লীগের নেতারা বলতো যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে 10 লাখ লোক মারা যাবে। সেই 10 লাখ লোক কি মারা গেছে? 10 জনও কি মারা গেছে? তো সেটা কিন্তু হয় নাই। কিন্তু আজকে সেই কারণে আমরা বলছি যে এই যে বলছে প্রতিনিধি নাই, এখানে তো কোনো কাজ করতে অসুবিধা হচ্ছে না, সরকারি কর্মকর্তারাই কিন্তু এগুলো করছে, সরকারি কর্মকর্তারা কিন্তু এগুলো করছে। সেখান থেকে তো তারা যুক্তি তুলে ধরছে যে সেবা পাচ্ছে না। হ্যাঁ, এখানে প্রশাসক দিয়ে সবকিছু হয় না, সব সামলানো যায় না। না, ঠিকই আছে, আমি মানি, এটা মানি। সেই জন্য তো জাতীয় নির্বাচন তাড়াতাড়ি দিয়ে এই স্থানীয় সরকার নির্বাচনগুলি পরবর্তীতে দিতে হবে। এবং এখানে একটি স্থানীয় সরকার কমিশন গঠন করা হয়েছে, তাদেরও তো মতামতের ব্যাপারটা আছে। অলরেডি আজকে নির্বাচন কমিশন থেকেও কিন্তু বলা হয়েছে যে তারা সমস্ত জাতীয় সংসদ নির্বাচনেরকে ফোকাস করেই তারা কাজ শুরু করেছে। স্থানীয় সরকার জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপর সব নির্বাচনও তারা করতে পারে, অর্থাৎ ওই লক্ষ্যে তারা এগোলে আবার এই নির্বাচনগুলো করতে পারবে। রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। রাজনৈতিক ঐক্যমত্য যদি লাগে তাহলে সেখানে রাজনৈতিক দলগুলোকে তো আলোচনায় ডাকতে হবে। আপনি কোনো আলোচনা নাই, কোনো সংলাপ নাই, কোনো মত বিনিময় নাই, কোনো ভাবের বিনিময় নাই, হঠাৎ করে আপনি বলে দিবেন, সেখানে তো সন্দেহ সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। এবং এখন এই যে আমি একটু আগে বলছিলাম, আপনি যেখানে আমার থামিয়ে দিয়েছিলেন, যে আমরা দেখছি না নন ইস্যুকে ইস্যু বানিয়ে, আমি আবারও বলছি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ইস্যুই না, এগুলোকে ইস্যু বানিয়ে সময়টাকে প্রলম্বিত করা, অস্থিরতার মধ্যে নিয়ে যাওয়া, জাতিকে বিশৃঙ্খলার মধ্যে নিয়ে যাওয়া, অনৈক্য সৃষ্টি করা। এর মধ্য দিয়ে কারা কি ফয়দা লুটতে চায় আমার জানা নেই, তবে সেই দিন শেষ, সেই দিন আর বাংলাদেশে নেই। বাংলাদেশে আশঙ্কা যেহেতু করছেন, সেই জায়গায় আশঙ্কার ব্যাপারে তো আপনার জানা নিশ্চয়ই রয়েছে। আশঙ্কা কি করছি? আশঙ্কা যে মানুষ করছে যে হয়তো কোনো নতুন একটা রাজনৈতিক দল গঠন হবে, সেই কারণেই হয়তো জাতীয় নির্বাচনকে
প্রলম্বিত করার জন্য এরকম কিছু কিছু ইস্যুকে সামনে নিয়ে আসা হচ্ছে। সেই ইস্যুগুলো নিয়ে কিন্তু আবার দেখেন আলোচনা, কিন্তু দেখেন রাষ্ট্রপতির ইস্যুকে নিয়ে আসা হলো, তারপর আপনার সংবিধানের ইস্যুকে নিয়ে আসা হলো, তারপর আপনার এই যে কি বলে এই আপনার জুলাই প্রোক্লেমেশন হ্যাঁ, জি, ব্যাপারটা ঘোষণা নিয়ে আসা করছে। হলো, এখন আবার স্থানীয় সরকার ইস্যুকে নিয়ে আসা হচ্ছে। তো এগুলো নিয়ে যদি ব্যতিব্যস্ত আমরা থাকি, আমাদের যে মূল লক্ষ্য গণতন্ত্রে আমরা রূপান্তর করা, দেশকে গণতান্ত্রিক দেশে রূপান্তর করা এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, সেটা কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যাবে। কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়ার কোনো যুক্তি জি, নেই। ইলিয়াস খান, এখান থেকে আপনাকে একটু শুনতে চাই, যদি এটা শুধু সময় ক্ষেপণই হয়ে থাকে তাহলে আসলে কতটা সময় ক্ষেপণ করবার মতো তাদের হাতেই তারা সময় পাচ্ছে, বা তারা গুছানোর জন্য কতটা সময় নিতে চাচ্ছে বলে আপনি মনে করছেন? না, নির্বাচনটা হচ্ছে বড় সংস্কার। কারণ আপনি যদি সুষ্ঠু নির্বাচন করতে চান, আপনার অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করতে হবে। না, আমি অন্তর্বর্তী সরকারের কথা না, বলছি না। আমি শেষ জি। করি। তো অন্তর্বর্তী সরকার তো সময় অনেক নিয়েছে, অলরেডি 6 মাস হয়ে গেছে। এবং প্রধান উপদেষ্টা সাহেব তিনি যেটা বলেছেন যে আগামী ডিসেম্বর অথবা 26 সালের প্রথমার্ধে নির্বাচন হবে, তাহলে তো অনেক সময় পাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখেন যে এরশাদের স্বৈরাচার এরশাদের পতনের পর 9.5 বছর, তারপর কিন্তু মাত্র 3 মাসে নির্বাচন হয়েছিল, জাস্টিস শাহাবুদ্দিন আবার নির্বাচন করেছিলেন। সুতরাং এই সরকার তো অনেক সময় পেয়েছে, সংস্কার কথা বলছে, সংস্কার অনেক সংস্কৃতির সঙ্গে পার্লামেন্টেও পাস আমি করতে হবে। আরেকটু স্পষ্ট করি, ইমরান সালি প্রিন্স যেখানে যে আশঙ্কাটার কথা বললেন যে নতুন একটি দল আসছে, তারা বোধহয় একটু সময় নিচ্ছে, সেই জায়গায় জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যদি আমরা মাঝখানে একটা জনশক্তি নামও শুনেছি, সেরকম যদি কোনো দল আসে, তারা আসলে কতটা সময় নিতে পারে বলে আপনি মনে করছেন? তারা কতটা নিতে পারে সেটা তো কোনো বিষয় না। বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলো যেটা চাবে সেই অনুযায়ী নির্বাচন করতে হবে। তারা যদি নতুন দল হয়, আমি আশা করতে চাই কিংস পার্টি হবে না, যদি তারা যদি করে, কারণ তাদের 3 জন প্রতিনিধি এখন সরকারে আছে, জি, 2 জন উপদেষ্টা, 3 জন উপদেষ্টা আছে। ছাত্ররা এত সংগ্রাম করে তারা কি বলে যে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, সুতরাং তারা কিংস পার্টির বদনা নেবে বলে আমি বিশ্বাস করতে চাই না। সুতরাং সময় যেটি বলা হচ্ছে, সময় তো এখনও আছে, 1 বছর আছে প্রায়। যদি ডিসেম্বরে ইলেকশন হয় তাহলে তো প্রায় 1 বছর আছে। তো 1 বছরের মধ্যে অনেক কিছু করা যাবে। এই যেমন সংস্কার কমিশন যেগুলো হয়েছে, তারা তো তাদের রিপোর্ট একটা নির্দিষ্ট সময় আছে, সেই রিপোর্ট হয়তো আমরা 1 মাসের মধ্যে পেয়ে যাব। সুতরাং কি মেইন সংস্কার যেগুলো, সেগুলো করে তো একটা নির্বাচন আয়োজন করা সম্ভব। এবং আমি সত্যি বলতে কি, দেশ পরিচালনা করবে কিন্তু রাজনীতিবিদরা, অনির্বাচিত ব্যক্তিরা দেশ পরিচালনা করে সেটির ফল কিন্তু ভালো হয় না। আমি যে একটু আগে বললাম যে 111-এর সরকার কিন্তু শেষ পর্যন্ত যারা সরকার প্রধান ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, সবাই কিন্তু পালিয়ে গেছে। সুতরাং এই দৃষ্টান্ত আমাদের এখানে করতে চাই না, কারণ এর ভিন্ন পরিস্থিতিতে তারা ক্ষমতায় এসে দেশব্যাপী একটা ব্যাপক গণ অভ্যুত্থান ঘটেছে, তারপরে তারা ক্ষমতায় এসে তাদের কাছে মানুষের প্রত্যাশাও বেশি। সুতরাং ভাই যেটি বলেছে আমি তার সাথে সম্পূর্ণ একমত। আগের নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করতে হবে, রোডম্যাপ যে এই 7 দিনের মধ্যে আমার এই কাজটি করতে হবে, সেই দিন আমি জানি, তাহলে কিন্তু আমার একটা তাড়া থাকবে যে এই কাজটি আমার শেষ করতে হবে। সুতরাং নির্বাচনের রোডম্যাপ যদি ঘোষণা করে, সেটি ডিসেম্বর হোক বা একটু আগে হোক বা জানুয়ারিতে যাক, কিন্তু রোডম্যাপটা আগে ঘোষণা বলা করা হচ্ছে উচিত। যে আগামী 1 সপ্তাহের মধ্যেই হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের সাথে বসা হবে, এবং সেই বসাটাকে শুধুমাত্র জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটা নিয়েই বসা হবে, নাকি বাদবাকি বিষয়গুলো নিয়েও মূল বিষয় আলাপচারিতা এটাই আসবে? বোধহয়, জুলাই ঘোষণাপত্র যেটি বলা হচ্ছে, অনেকে বলছে যে সব দলেই তো অংশগ্রহণ আছে জুলাই, যেমন বিএনপি 15.5 বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, বিএনপির নেতাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে, ঘরে ঘুমোতে পারে না, গুম হয়েছে, আয়না ঘরে ছিল, তো বিশাল স্যাক্রিফাইস। সেখানে কি কোনো ফলপ্রসূ আলোচনা হতে পারে বলে আপনি মনে করছেন? আমি আশা করতে চাই ফলপ্রসূ এই আলোচনা। সপ্তাহের মধ্যে যেটা জি, আমি আশা হবে। আমি বিরতিতে যাব, তার আগে সৈয়দ ইমরান সালি প্রিন্স, আপনাকে এখানে ছোট্ট করে একটু শুনতেই চাই, সেই আলোচনা কতটা কার্যকরী আলোচনা হবে বলে আপনি মনে করেন? সেটা আলোচনার সময় বলা যাবে, আলোচনাটা কতটা কার্যকরী নিঃসন্দেহে সফল হবে। আপনারাও তো মানে কি ধরনের আলোচনা তুলবেন বা কোনো প্রস্তাবনা থাকলে সেটা যদি আমাদের উদ্দেশ্যে বলেন একটু। সরকারের কাছে, সরকারের সাথে আমরা কার্যকর একটা সংলাপ চাই। এই 15 মিনিট বা আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার একটা আলোচনা বা চা খাওয়ার সেশন নয়। আমরা একটা ফলপ্রসূ আলোচনা চাই, সংলাপ চাই, যে সংলাপের মধ্য দিয়ে এই সমস্যাগুলোর সমাধান বেরিয়ে আসবে এবং জাতীয় একটা ঐকমত্য সৃষ্টি হবে। এবং এটা খুবই জরুরি দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে এবং গণতন্ত্রের রূপান্তরের স্বার্থে। এগুলো আমাদের প্রয়োজন। এই প্রয়োজনের জন্য আমরা প্রথম থেকেই কিন্তু সরকারের সাথে আমরা একটা কার্যকর সংলাপের কথা বলে আসছিলাম।
তো আমার জানা মতে এ পর্যন্ত সরকারের সাথে যে আলোচনাগুলো হয়েছে এগুলো বিভিন্ন ইস্যু ভিত্তিক আলোচনা। সরকারের যদি কোনো সমস্যায় পড়েছে কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজন মনে করা হয়েছে, সেই ইস্যুর উপরে আলোচনা হয়েছে। টোটাল একটা মানে সংলাপ, মানে কার্যকর সংলাপ এরকম বোধহয় হয়নি এখনো। তো এই আলোচনাটা খুবই জরুরি রাজনৈতিক দলগুলোর সাথে। এটা হলেই কিন্তু আপনার একটা ফরমেশনের দিকে যাবে, একটা ভালো একটা দিকে যাবে বলে আমরা মনে করি। জি, সেক্ষেত্রে আরও তো আলোচনা রয়েছে আমাদের এখানেও, যে সেই নির্বাচন কত দূর, কিভাবে সেই নির্বাচন খুব কাছের মধ্যে আসলো নাকি আরও আসলে পিছিয়ে যাচ্ছে, আলোচনাগুলো নিয়ে আমি নিঃসন্দেহে ফিরতে চাই। তার আগে একটা বিরতি নিয়ে আসি। সম্মানিত দর্শক, আপনার মত অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরব শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। আমরা প্রশ্ন যেটা রেখে শুরু করেছিলাম সেটা হচ্ছে নির্বাচন কতদূর। নিঃসন্দেহে যদি একটি রোডম্যাপ পাওয়া যায় বা যেটা রাজনৈতিক দলগুলোর দাবি, সেখান থেকে হয়তো অনেক বেশি স্পষ্টতা আসতে পারে। সম্ভাব্য একটি তারিখ বা সময় যেভাবে বলা হোক না কেন, সেটা শুধুমাত্র পাওয়া গিয়েছে। আমি ইলিয়াস খান আপনার কাছে আসতে চাই। নির্বাচনী রোডম্যাপ বলতে আপনারা যতটুকু স্পষ্ট করলেন যে সব কিছু একদম সুনির্দিষ্ট, যে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন সব কিছু যদি আসে মানুষের এই ধোঁয়াশা দূর হয়। সেখানে নির্বাচন কমিশনের তো বৈঠক গেল, সেই বৈঠক শেষে ব্রিফিং গেল, সেখান থেকে আমি দুই একটি কথা এখানে তুলে ধরতে চাই, কারণ এগুলো সম্পর্কেও নানানজন নানান কথা বলছে। যেমন প্রেস ব্রিফিংয়ে একটি কথা এভাবে এসেছে, সংস্কার কমিশনের প্রস্তাব আসবে, এটাকে ধারণ করে আইন বিধিমালায় কোনো সংশোধন দরকার হলে সেটা করতে একটা সময় লাগবে। এই সময়টা বলতে আপনি আসলে কি বুঝেছেন? সেটা ওনারাই ভালো জানেন, বাট সময় তো আরও 1 বছর আছে। প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে বা আগামী বছর। তা কিন্তু এই যে বক্তব্যটা এসছে, এখান থেকে সবাই তো এই সময় শব্দটাকে নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন নানান, যে এই সময়টা বলতে কি বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে আপনার বক্তব্যটাও একটু শুনতে চাই। না, আমার মনে হয় এরা বলেছে যে সময় লাগবে। হ্যাঁ, সময় আমিও মনে করি সময় লাগবে, বাট সেটা তো অনির্দিষ্টকাল না। বাট সেটা ওনাদের 1 বছরের মধ্যেই হয়ে যাবে। ওনাদের বক্তব্যের কি বলে, যেটা টোন মনে হচ্ছে তাতে মনে হচ্ছে অনেক বেশি সময় লাগবে। অনেক বেশি সময় তো লাগার কথা না, অনেক বেশি সময় তো লাগার কথা। উনি আইন পরিবর্তনের কথা বলেছেন, আইন পরিবর্তন করতে পার্লামেন্ট লাগবে না? অনেক আইন পরিবর্তন করতে পার্লামেন্ট লাগবে। সুতরাং এই নানা কথা, যেমন ওদিনে আমি একজনের বক্তব্যে শুনলাম যে নির্বাচনের কথা শুনলে অনেকের কি বলে যে খুবই লাগে যে নির্বাচন যাতে না হয়। এগুলো করে কোনো লাভ নেই। দেশকে সুষ্ঠুভাবে চালাতে হলে রাজনৈতিক শক্তি লাগবে, অরাজনৈতিক ব্যক্তিরা চালাতে পারবে না, এটা পৃথিবীর কোনো দেশ পারে না। সুতরাং আমি যেটা বললাম আগেও এখনও বলি, দ্রুত রোডম্যাপ ঘোষণা করে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে সৈয়দ ইমরান সালিম প্রিন্স, আপনার কাছে তাহলে এটা একটু শুনি যে এখানে রাজনৈতিক শক্তি লাগবে, এই কথাটা বারবার কেন উচ্চারিত হচ্ছে? যারা অন্তর্বর্তী সরকার রয়েছে তারা কি তাহলে কোনোভাবে থেকে যেতে চাচ্ছে, এরকম কি কোনো আশঙ্কা রয়েছে? না, থেকে যেতে যাচ্ছে ঠিক সেটা না, মানে বিষয়টা হচ্ছে যত প্রলম্বিত হবে সমস্যা কিন্তু ততই বাড়বে, সংকট কিন্তু তারাও তো ততই বলছেন যে বাড়বে। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে তারাও তাদের দায়িত্ব শেষ সেই করতে চান। দ্রুততম সময়টা কতটুক সেটা তো আমাদের জানার দরকার আছে। আমরা তো বলে দিচ্ছি না যে 3 মাস 6 মাস পরে নির্বাচন দিতে হবে। আমরা বলেছি যৌক্তিক সময়। যৌক্তিক সময়ের কিন্তু পার হয়ে যাচ্ছে। যৌক্তিক সময়টা কিন্তু অযৌক্তিক সময় পর্যন্ত টেনে নিয়ে যাওয়াটা ঠিক না। যৌক্তিক সময়ের মধ্যেই রাখতে হবে। কারণ এই যে দেশের যে সমস্যাগুলো আছে, এটা কোনো অরাজনৈতিক সরকার বা অনির্বাচিত সরকার সেটা সমাধান করতে পারবে না। যেমন ধরেন আপনার এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এর মধ্যে আপনার কতগুলো 100টি পণ্যের যে আপনি ভ্যাট নতুন করে আরোপ করে দেওয়া হলো, তো সেইটাতে মানুষের দুর্ভোগ কিন্তু আরও বাড়বে। একটা নির্বাচিত সরকার বা জনগণের সরকার কিংবা রাজনৈতিক সরকার যদি থাকে, তাহলে অবশ্যই সেই সরকারকে জনগণের দিকটা বিবেচনায় নিতে হয়। কারণ দিন শেষে ওই সরকারকে, ওই সরকারি দলকে জনগণের কাছে যেতে হয়। এখন আওয়ামী লীগের মতো যদি সরকার হয় অনির্বাচিত, ওইটা কোনো নির্বাচিত সরকার ছিল না, আওয়ামী লীগের মতো যদি দল হয়, এটা হলো ফ্যাসিবাদ বা একটা লুটেরা দল, তাহলে ভিন্ন কথা। কিন্তু জনগণের জন্য যাদের রাজনীতি, তারা যখন সরকার গঠন করে বা করবে, তখন জনগণের কথাটা চিন্তা করেই সিদ্ধান্তটা নিতে হবে। এই যে এখন 100টা পণ্যের উপর যে ভ্যাট আরোপ করা হলো,
এটা জনগণের দুর্ভোগ কিন্তু আরও বাড়িয়ে দিবে। সেই কারণে এই ধরনের সিদ্ধান্তগুলো যাতে আপনার না নেওয়া যায় বা না নেওয়া হয় বা না নিতে পারে, সেই জন্য একটা নির্বাচিত সরকার প্রয়োজন আছে। এবং সেই জায়গাটায় রাজনৈতিক তারপরে আরেকটি দলগুলো বিষয়, মানে আমি একটু যুক্ত করে দিই, রাজনৈতিক দলগুলো মানে স্টেক হোল্ডারদের কথা যেটা বলা হয় যে তাদের কথা শুনেই তো কাজ করবে বা তাদের যে প্রপোজালগুলো এগুলো আমলে নিবে, তাহলে রাজনৈতিক দলগুলো বলছে কারো কথাই ওইভাবে শোনা হয় না, তাহলে অন্তর্বর্তী সরকার কাদের কথা শুনছেন? এই পর্যন্ত কি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মনে করেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে হবে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে, এই বিষয় নিয়ে কি রাজনৈতিক দলগুলোর সাথে কোনো মানে মতামত নেওয়া হয়েছে? তাহলে কাদের মতামত নেওয়া আমি হচ্ছে? জানি না। কিংবা ধরেন এই যে যানজট নিরসনে রাজনৈতিক দলগুলোরও তো একটা মতামত থাকতে পারে, তারা তো দেশ চালিয়েছে, সরকার চালিয়েছে, আবার হয়তো সরকারে যাবে, কিংবা সরকার যারা না চালিয়েছে তাদেরও তো ভালো মতামত থাকতে পারে। এই বিষয়ে কি মতামত ব্যক্ত করার সুযোগ নেই রাজনৈতিক দলগুলোর? অবশ্যই থাকতে হবে। এই যে আপনি মনে করেন যে আজকে মানে বেকারত্ব যেভাবে বাড়ছে, এটা কিভাবে নিরসন করা যায়? অন্তর্বর্তীকালীন সরকার তো সকল রাজনৈতিক দলের, তাই না? তো কোনো একটা বিশেষ মানে নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন শুধু তাদের যে তা না, কিন্তু তো অন্যদেরও তো আপনার এখানে সম্পৃক্ততা লাগবে না? আপনি যখন এই যে গার্মেন্টসের অস্থিরতা দেখা দিল, তখন কেন আপনার রাজনৈতিক দলগুলো শরণাপন্ন প্রশাসনকে হতে হলো? কেন বিএনপি শরণাপন্ন হতে হলো? আপনারা একটু আসেন, থামান, আপনারা একটু জনগণকে বোঝান। আমরা তো গিয়েছি জনগণ। তাহলে কি সংকট তৈরি না হলে অন্তর্বর্তী সরকার মানে কোনো রাজনৈতিক দলের সাথেই বসছে না এরকম? না, আমি সেটা বলতে চাই না। ভারতের সাথে যখন একটি টানাপোড়েন তৈরি হলো জাতীয় ঐক্যমত্যের জন্য, তখন আমরা দেখলাম যে একটা সংলাপের আয়োজন হলো, সবাইকে ডাকা হলো, কথা হলো যে আমাদের জাতীয় ঐক্যমত্য দরকার, এবং এটা সবাই বলছে যে এর বাইরে সংকট তৈরি না হলে ডাকা হচ্ছে না, কথা আমি হচ্ছে সেটা না। বলতে চাই না, আমি বলবো না। আমি যেটা বলতে চাই, সরকারকে যে রাজনৈতিক দলগুলোর সাথে একটা নিবিড় যোগাযোগ সম্পর্ক রাখতে হবে। রাখলে এটা সরকারেরই লাভ, সরকারের এখানে লস কিছু নেই। এবং আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেখতে চাই না। এখন সেই কারণেই আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে। আমাদেরকে যদি বলা হয় রাস্তায় ট্রাফিকের কাজ করতে, ট্রাফিকের কাজ করব আমরা, সবার সমর্থনে। আমরা যদি বলা হয় আপনি কেন আপনি এই 5ই আগস্টের পরে আপনার যখন এই থানাগুলো অরক্ষিত থাকলো, আমরা কি থানা পাহারা দেই নাই? আমরা যখন এই যে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলো আক্রমণের একটা আশঙ্কা ছিল, তখন কি আমরা এই সেসব মন্দির, গির্জা এগুলো পাহারা দেই নাই? আমরা কি রাস্তায় ছিলাম না? আমরা মানুষের সাথে মানুষকে বুঝিয়েছি না? সেই কারণেই তো আপনার এই সাধারণত বিপ্লবের পরে যেসব বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বাংলাদেশে সেই বিশৃঙ্খলা হয় নাই, এখনো হয়নি, আমাদের কারণেই হয়নি। এটা আমরা কেউ যদি মনে করে যে রাজনৈতিক দলগুলো যতটা ভরসার জায়গা, তাদেরকে কতটা ভরসা করা হচ্ছে। আমি একটু পরে আপনার কাছে আবার ফিরি। ইলিয়াস খান, আপনার কাছে একটু শুনতে চাই, যেমন একজন রাজনীতিবিদ হিসাবে বা রাজনৈতিক দলগুলোর পর্যবেক্ষণ তো থাকে, সেরকম সাংবাদিক হিসাবে অনেক বেশি অনুসন্ধানী একটা মন যেমন থাকে, চোখও অনেক বেশি থাকে। সেখান থেকে কি আপনার মনে হয় সরকার তাহলে কাদের কথা শুনছে? অন্তর্বর্তী সরকারের কথা বলছি। না, সরকার তো নিজেদের একটা ক্যাবিনেট আছে, তারা নিজেরা আলাপ আলোচনা করে, রাজনৈতিক দলগুলোর সাথেও মাঝে মাঝে বসে, স্পেসিফিক কারো কথা শুনছে এরকম না। যেমন এখন সরকারের যিনি প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সারা বিশ্বব্যাপী পরিচিত একজন মানুষ, এবং তিনি বিভিন্ন জায়গায় মোটামুটি নিরপেক্ষ সৎ লোকদের বসিয়েছেন, যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সব বিভিন্ন জায়গায় বসিয়েছেন। ফলে এই যে ব্যাংক ডাকাতিতে যে চুরি টুরি ছিল, এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে টাকা পাচার হচ্ছিল, এখনও হচ্ছে, বাট নিয়ন্ত্রণে এসছে। সুতরাং তাদের সবার মতামত নিয়ে চললে ভালো, বাট সবসময় তো একটি সরকারের সব দলের সঙ্গে মতামত নিয়ে কাজ করা সম্ভব না, কারণ রাজনৈতিক বিভিন্ন দলে ভিন্ন ভিন্ন মত থাকে। দেশের জন্য যে কল্যাণ সেটি তারা করছেন, এবং সেক্ষেত্রে যাদের পরামর্শ নেওয়া হচ্ছে, যেমন একটি পক্ষ চেয়েছে রাষ্ট্রপতিকে কি বলে ক্ষমতাচ্যুত করতে, রাষ্ট্রপতিকে বিদায় দিয়ে দিতে, কিন্তু বিএনপি সেখানে বলেছে যে না, সাংবিধানিক সংকট সৃষ্টি হবে, সেক্ষেত্রে তারা বিএনপি পরামর্শ নিয়েছে। এরকম যখন যে দলের প্রয়োজন মনে হয়, প্রয়োজন মনে করে, যেমন সংবিধানকে কবর রচনা করবে বলেছে এই ছাত্ররা, নিশ্চয়ই আপনার মনে আছে যে 72 সংবিধান কবর দিবে ঘোষণাপত্রের মধ্য দিয়ে। হ্যাঁ, সে শেষ পর্যন্ত তারা সেটি পারে না। সেক্ষেত্রে কোনো দলের মতামত নিয়েছে, কারণ সংবিধান তো ধরেন 72 সংবিধান একটা রাষ্ট্রের সংবিধান,
এটা কোনো ব্যক্তির সংবিধান না। এটাকে আমি কবরস্থ করবো, এটা ভালো টার্ম না, এটা গণতন্ত্রের জন্য খুব ভালো কথা না। সুতরাং সেটি ছাত্ররা করতে পারে না। উপদেষ্টাদের সাথে নিশ্চয়ই তাদের আলাপ হয়েছে, সরকারের সঙ্গে আলাপ হচ্ছে, এক্ষেত্রে সরকারও কারো পরামর্শ নিয়েছে ছাত্ররা যদি না করতে পারে। সুতরাং তাদের যখন যা একটা প্রয়োজন মনে করে পরামর্শ নিয়ে কাজ তাহলে করে। আপনি বলছেন সরকার যেটা সবার জন্য ভালো বা মঙ্গল সেটাই করবার চেষ্টা করছেন, যখন যার সাথে আলাপ করবার প্রয়োজন করছেন। তাহলে এটা কেন মনে হচ্ছে যে এই যতটুকু সময় লাগছে এটাও মঙ্গলের জন্যই লাগছে, বা সবকিছু সেই সংস্কার বলা হয় ওগুলো তো মঙ্গলই আসলে চাওয়া হচ্ছে। কয় বছর সংস্কার রাষ্ট্রের করবে? জন্য। এটা কি ইনডিফিনিট টাইম নাকি যে আমি 10 বছর করে সংস্কার করলাম? তো 1.5 বছর অলরেডি পাচ্ছে তারা, অলরেডি 6 মাস চলে গেছে। আরও বলেছে যে ডিসেম্বর বা আগামী বছর প্রথমার্ধে নির্বাচন দিবে। কেউ তো বাধা দেয় না, বিএনপি তো বলে না যে না সময় আরও কমিয়ে দিতে হবে, বিএনপি বলেছে। জি। সুতরাং এটা সময় কি এটা তো অনির্দিষ্টকালের জন্য না, তাই না? এটা এমন না যে 5 বছর 10 বছর ভিতরে তারা সংস্কার করবে। তাহলে সম্ভাব্য যে সময়টা বলা হলো সেটার ব্যাপারে কি রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে পারছে না, নাকি অন্য আরো আস্থা একটু রাখেনি, বিস্তারিত? কেউ তো বলেনি যে না আরও আগে ইলেকশন দিতে হবে। তাহলে রোড ম্যাপ যেটা আর কি আপনারা বলছেন বিভিন্ন সময়, আপনারা বলতে একদম সাংবাদিক থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই তো এই আলোচনা এটা তুলে নিয়ে আসে, সেখানে রোড ম্যাপের মধ্যে রোডম্যাপ ঘোষণা করলে আপনি টার্গেটটা ফিক্স হবে, রাজনৈতিক দলগুলো প্রিপারেশন নিতে পারবে। তাহলে সেটাই যদি মঙ্গল হয় এবং অন্তর্বর্তী সরকার যদি সব মঙ্গলের জন্যই করে থাকে, তাহলে রোড ম্যাপ ঘোষণা করছেন না কেন? সেটা সরকারের বিষয়, কেন করছে সরকারের বিষয়। তাহলে অনেকে একজন সেই বলেছেন, জায়গাটা কি মনে একজন হচ্ছে? রাজনীতিবিদ বলেছেন যে ক্ষমতার চেয়ারগুলো খুব তুলে উঠতে চান না অনেকে। হ্যাঁ, আমরা চাই না সেটি হোক। হ্যাঁ, কারণ আমি যে কথাটা আগেই বললাম, বিশ্বব্যাপী সম্মানিত একজন ব্যক্তি, এই কেয়ারটেকার সরকারের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার মান ক্ষুণ্ণ হোক এটা তো আমরা চাই না। সারা বিশ্ব তাকে রেসপেক্ট করে, তিনি গেলে কোথাও সারা বিশ্বের প্রেসিডেন্টরা দাঁড়িয়ে যান। সুতরাং তার সম্মান ক্ষুণ্ণ হোক এটা আমরা চাই না, নিশ্চয়ই আমরা চাই না। সুতরাং আমি যেটা বলেছি আবারও বলি, রোডম্যাপ ঘোষণা করলে সেই অনুযায়ী তারা প্রিপারেশন নিতে পারবে। ধরুন বললো যে ডিসেম্বরে নির্বাচন দিব, রাজনৈতিক দলগুলো প্রিপারেশন নিল। কারণ গণতন্ত্রকে সুসংহত করতে হলে, সুষ্ঠু নির্বাচন করতে হলে এই ইলেকশনে যে স্টেক হোল্ডার। রোডম্যাপ ঘোষণার কথা তো বিভিন্ন পর্যায় থেকে, আমি বলবো যে রাজনৈতিক যতগুলো দল রয়েছে অনেকগুলো রাজনৈতিক দলই এই কথাটাই বলে যাচ্ছে যে একটা রোডম্যাপ আসুক, তাহলে সবকিছু না, সব দল বলছে স্পষ্ট না। হবে। না, আমি বলছি যারা অনেকগুলো যেসব দল, দল আবার সবাই ক্ষমতায় বলছে সেটা যেতে পারে বলছি না। সম্ভাবনা আছে তারা বলছে, যারা কোনোদিন ক্ষমতায় যাবে না তারা জি। ইলেকশন পিছা আগা তাদের কিছু আসে যায় না। সেক্ষেত্রে তাহলে সেটা কি সরকার আমলে নিচ্ছে না, তাদের সেই যে চাওয়া বা তাদের সেই না, আমলে প্রপোজাল? নেয়নি, এখনো বলার সময় আসেনি। কারণ প্রথম কিন্তু সেনাপ্রধান তিনি নির্বাচনের কথা একটু ইঙ্গিত দিয়েছেন। আগে কিন্তু কেউ কথা বলতো না নির্বাচন বিষয়ে। সেনাপ্রধান নিশ্চয়ই আপনার মনে আছে, তিনি সময় দিয়েছেন 1.5 বছরের মধ্যে। জি। এরপর কিন্তু 18 মাস এরকম একটি জি, বলেছিলেন। এরপর কিন্তু সবাই মোটামুটি বলা শুরু হয়েছে। এর আগে কিন্তু কেউ কিছু বলেনি না। মনে হয় যেন নির্বাচনটা একটি কি বলে যে এটা অপছন্দনীয় বিষয়। হ্যাঁ, সেটাই বললাম যে এখন বলা শুরু করছে সবাই। এবং সর্বশেষ আজকে বলেছেন পররাষ্ট্রপিতা, এর আগে যে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন, একদম স্পেসিফিক্যালি বলে দিয়েছেন যে ডিসেম্বর অথবা প্রথমার্ধে নির্বাচন হবে। তাহলে কি বুধবারে একটি বিশেষ সাক্ষাতের সময় দেয়া বক্তব্য, প্রধান উপদেষ্টার কথা বলছি, যে স্থানীয় সরকার নির্বাচন উনি উচ্চারণ করে ফেলেছেন, সেটা নিয়ে কি নতুন করে আলোচনা আবার উঠলো? না, এটা তো সবাই বোঝে, আগে পার্লামেন্ট নির্বাচন করতে হবে, তারপর স্থানীয় সরকারের। না, স্থানীয় সরকার নির্বাচনের আলোচনাটা সেখান থেকে সবার মধ্যে না, যে এর আগেই, কেন আমরা জানেন যে ছাত্রদের একটি অংশ ঢাকায় যারা ছাত্রদের গুলি করেছে কমিশনাররা, তাদেরকে আবার পুনর্বলে কিছু কমিশনারকে পুনর্বহলের কথা না, ইলিয়াস বলেছিল। খান, সেই আলোচনা তো ছিল, কিন্তু আবার নতুন করে বুধবার মাননীয় প্রধান উপদেষ্টা যখন একজনের সাথে সাক্ষাতের সময় এই কথা বললেন, স্থানীয় সরকার নির্বাচন তার মুখ থেকে যখন উচ্চারিত হলো, তখন এটা আলোচনার টেবিলে আবার নতুন করে মাথাচাড়া দিল বা বেশি গুরুত্ব পেল, যেটা আমি বুঝাতে চাচ্ছি। এটা তো সত্যি। সেটার ব্যাপারে আপনি কি মনে করছেন যে অন্য কিছু ইঙ্গিত করছে কিনা? ছোট্ট করে শুনে নিয়ে বিরতিতে যাব। না, আমরা ইঙ্গিত করছি না। তিনি এমনি বলেছেন হয়তো স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, এই জন্য অন্য কিছু আমি সৈয়দ ইমরান সালে প্রিন্স, আপনি কি এখানে কোনো মন্তব্য করতে চান কিনা? না, আমি মনে করি যে আমি আগেই উত্তরটা দিয়েছি যে হঠাৎ করেই অপ্রাসঙ্গিকভাবে এই বিষয়টা সামনে আনা হলো। এটা কি উদ্দেশ্যে আনা হয়েছে এটা বোধগম্য নয়, তবে আমরা জাতীয় সংসদ নির্বাচন সর্বাগ্রে চাই। অগ্রাধিকার ভিত্তিতে আপনারা জাতীয় সংসদ নির্বাচনটাই আগে চাচ্ছেন। বিরতি নিয়ে ফিরি। সম্মানিত দর্শক, আপনার মত অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতি, ফিরব শীঘ্রই, সাথে থাকবেন। বড় ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। নির্বাচন কতদূর, এই উত্তর আসলে নানানভাবে আসছে আলোচনা মানুষের, এবং সময় মতো আমরা হয়তো সামনের দিকে যদি তাকিয়ে থাকি তাহলেই দেখতে পাবো নির্বাচনের রোডম্যাপ আসলে
হয়তো আরও বেশি স্পষ্টতা পাওয়া যাবে। আমি সৈয়দ ইমরান সালি প্রিন্স, আপনাকে ওই সময় ছোট্ট করে শুনেছিলাম, আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই, যেটা প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এই কথাটিও বলা হয়েছে যে দেশের আবহাওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন কোনো ঘটনা আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচন ব্যাহত করে। এই যে ব্যাহতর ব্যাপারটা এবং কোনো ঘটনা আসা ঠিক হবে না, ইভেন্ট বলতে এখানে আসলে কোন ইভেন্টের ইঙ্গিত করা হলো? আমি জানি না নির্বাচন কমিশনার মহোদয় কোন ইভেন্টের বিষয় ইঙ্গিত দিয়েছেন। তো আমি যেটা সাধারণ জ্ঞানে বা সাধারণ চোখে আমি মনে করি বা দেখি, সেটা হচ্ছে ধরেন একটি স্থানীয় সরকার নির্বাচন যখন হয় তখন কিন্তু গ্রাম অঞ্চলে উৎসবমুখর পরিবেশও থাকে, আবার একটা সংঘাতমুখরও পরিবেশ সৃষ্টি হয়ে যায়। কারণ এবার তো আপনার কোনো প্রতীকে নির্বাচন হচ্ছে না, রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিয়ে কিন্তু সে নির্বাচন করবে না, দলীয় প্রতীকে হচ্ছে না, স্থানীয়ভাবে তারা বসে হয়তো ওখানে একজনকে ক্যান্ডিডেট করে দিবে, তারাই হয়তো করবে। দেখা যাবে যে এখানে আগে যেভাবে হতো রাস্তার এ পার বা ও পার, কিংবা এ পাড়া ও পাড়া, এই 3টি গ্রাম নিয়ে একজন ক্যান্ডিডেট, ওই দিকে 4টি গ্রাম নিয়ে আরেকজন ক্যান্ডিডেট, এইভাবে কিন্তু হবে। তো সেখানে আপনার যেটা বললাম উৎসবমুখরও থাকবে, আবার যেহেতু ফ্যাসিবাদ তো এখনও, ফ্যাসিবাদের তো মাথা চলে গেছে, এখনও তো লেজ বা দেহটা কিন্তু আমাদের এখানেই আছে বাংলাদেশে। তো সে কারণে তাদেরও তো একটা ষড়যন্ত্র থাকবে। আল্লাহ না করুক যে সেখানে যদি কোনো অঘটন ঘটানোর যদি কারো চিন্তা থাকে বা মানে ইচ্ছা থাকে, কোনো অঘটন যদি ঘটে যায় বা ঘটানো হয়, বা যেমন ধরেন আওয়ামী লীগ আমলেই ইউপি নির্বাচনে আপনার 120 জন মানুষের মৃত্যু হয়েছিল, হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, এরশাদের আমলে 80 জন হয়েছিল, বা এই আমলে ধরেন আরও বেশি হয়েছে, এই 120 জনের কথা বললাম। আল্লাহ না করুক যদি এইবার এরকম ঘটনা ঘটে, তখন জাতীয় নির্বাচন তো প্রলম্বিত হবে, ওখানে ঘটনা আপনার অন্যদিকে মন দিতে পারে, তখন হয়তো বলা হবে সরকার সক্ষম না বা এই প্রশাসন সক্ষম না জাতীয় সংসদ নির্বাচন করার জন্য, সে কারণে তখন আরও প্রলম্বিত হতে পারে, তো বা আরও নতুন নতুন সমস্যার সৃষ্টি হতে পারে। সেই কারণে আমরা সব জিনিস, হ্যাঁ, জাতীয় সংসদ নির্বাচনেও যাতে এই ঘটনা না ঘটে সেই জন্য আগের থেকে তো আমরা সংস্কারের কথা বলছি। জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সংস্কার, সেগুলো করে আমাদের নির্বাচনের দিকে যেতে হবে যাতে এইসব ঘটনাগুলো না ঘটে। জাতীয় নির্বাচনটা আপনি তো অগ্রাধিকার দিলেন, সেই জাতীয় নির্বাচন হওয়ার জন্য, মানে সবার আগে হওয়ার জন্য যে যে সংস্কারগুলো দরকার, শুধু সেই সংস্কারগুলো করে আপনি নিতে পারেন। বাকি সংস্কারের ব্যাপারে তো সরকার কমিশন গঠন করেছে, সরকার বলছে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যের ভিত্তিতে তারা এটা রিপোর্ট প্রণয়ন করবে। সেই রিপোর্ট যদি ঐক্যমত্যের ভিত্তিতে হয়, সকল রাজনৈতিক দল সেটা মেনে নিতে বাধ্য। বা আমরাও যে সংস্কারগুলোর কথা বলেছি, 31 দফা দিয়েছি, বা দফার বাইরেও যে সংস্কারগুলোর কথা বলছি, সেগুলো তো জাতীয়ভাবে আমরা কমিটেড জনগণের কাছে। এমনকি সংস্কার কমিশন যে সরকার যেগুলো গঠন করেছে, তারা যেসব প্রস্তাবের কথা বলছে, আমাদের এই 31 দফার মধ্যেই তো সব, এর বাইরে তো কিছু নেই। তাহলে আপনারা কমিটেড, যদি আপনারা বাইরে তো কিছু নেই, নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারেন। আমরা যা বলেছি 2 বছর আগে, 3 বছর আগে, এরা বলছে এই গত 5-6 মাস যাবত, তো এইগুলো তো নিয়ে আমরা অলরেডি জনগণের কাছে কমিটমেন্ট করেছি। আমরা যদি জনগণ আমাদেরকে ভোট দেয়, তাহলে আমরা সরকারে গিয়ে আমরা তো বলেছি যে বিএনপি যদি 2/3 ভোট পায়, আমরা এককভাবে সরকার গঠন করব না, আমরা সকল রাজনৈতিক দলগুলো সাথে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব, এবং সেখানে আমরা সকলে মিলে যেভাবে 31 দফা সকল দল, নাকি এখানেও বলা হয় যে আপনাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা, আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা আছে, সরি, সেটা আপনি আরো স্পষ্ট করে জানতে চাচ্ছেন, যুগপৎ আন্দোলন। এখন আওয়ামী লীগ যদি এখানে আসে, আওয়ামী লীগকে নিয়ে আমরা কি জাতীয় সরকার গঠন করবো? প্রশ্নই উঠে না। আমার মনে হয় আমাদের দর্শকরাও অনেক বেশি স্পষ্ট হয়েছেন। না, আমি যেটা বলছিলাম, সেখানে আমরা বলছি যে 2/3 আসন পেলেও আমরা জাতীয় সরকার গঠন করে এই 31 দফা, নট অনলি 31 দফা, এর বাইরেও যদি আরো কোনো ভালো প্রস্তাব থাকে, সেগুলো নিয়ে আমরা এই রাষ্ট্রকে নতুন রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তুলতে চাই, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়ভিত্তিক রাষ্ট্র থাকবে, বৈষম্যবিহীন
রাষ্ট্র থাকবে, সেই রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। জি। হ্যাঁ, সৈয়দ সরকার ইমরান স্যার, চালাতে গেলে তো প্রিন্স, আপনাকে আমি এখানে থামাবো, কারণ এখান থেকে আপনাকে আমি আরো একটু ব্যাপ্তি নিয়ে শুনতে চাই। সেটা হচ্ছে যে যুগপৎ আন্দোলনে থাকা সমস্ত দল নিয়ে আপনারা জাতীয় সরকার গঠন করবেন, কিন্তু সেখানে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই জাতীয় নাগরিক কমিটি যারা রয়েছে তারা যদি সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে, সেক্ষেত্রে তাদেরকেও রাখবেন কিনা আমি একটু পরে শুনবো। এই জায়গাটা আমার দর্শকদেরকেও আমি অপেক্ষমান রাখতে চাই। ইলিয়াস খান, আপনার কাছে একটু শুনতে চাই। অনেক মানে সংস্কারের কথা তো আমরা শুনি, সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন ক্ষেত্রে অনেক সংস্কারের প্রস্তাব রয়েছে। বলা হচ্ছে যে একদম উপজেলা পরিষদ যে নির্বাচন, সেখান থেকে সিটি কর্পোরেশন নির্বাচন পর্যন্ত একটি এলাকায় এগুলো একই দিনে হওয়া অনেক বেশি। দলীয় প্রতীক তো উঠে যাবেই, একই দিনে হলে খুবই ভালো হবে, তাহলে কেউ কারো ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ উপজেলা নির্বাচন যেদিন হবে সেদিন যদি সিটি কর্পোরেশন নির্বাচন হয়, তাহলে সিটি কর্পোরেশনের লোকজন গিয়ে আবার ওখানে হস্তক্ষেপ করতে পারবে না, সেটা অনেক বেশি মঙ্গল হবে। আপনি কি তাই মনে করছেন কিনা? এটা আমার মনে হয় খারাপ হয় না, এটা একটা গুড ইনিশিয়েটিভ। যেমন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে কিন্তু সিনেটর নির্বাচনও হয়। হ্যাঁ, সুতরাং এটা ব্যয়ও কমবে এবং নির্বাচন তারা নির্বাচন ব্যয় কমানোর কথাও বলেছে। নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি মনে করি। আপনি যথাযথই বলেছেন, তখন এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া যাবে না, কারণ বাংলাদেশের কালচার আমরা জানি, নির্বাচনে ভোট দখল, প্রার্থীকে কেন্দ্রে না আসতে দেওয়া, ভোটারদের না আসতে দেওয়া, সেজন্য কিন্তু জনবল লাগে। জনবল যদি না থাকে, অন্য জায়গা থেকে যদি না আসতে পারে, তাহলে আমার মনে হয় নির্বাচন সুষ্ঠু হবে। এই আইডিয়াটা খারাপ না, নির্বাচন কমিশন এটা চিন্তা করতে পারে, তারা এটা করতে পারেন। তাহলে এই প্রপোজালটা যেটা এসেছে এখনও, যদিও সেটা তো আরও আলাপচারিতাও হবে, সেখানে আপনি বলছেন যে এটা অনেক বেশি ভালো হবে। এবং সংস্কার কমিশন তো আসলে সুপারিশ দিবে, তারা দিবে, কিন্তু সেই সুপারিশ পরবর্তীতে যদি বলি একদম আইন বিধিমালা আকারে সেটা যে পাশ হওয়া, সেটার জন্য তো আবার সংসদ দরকার হবে। সেই জায়গায় তার আগে, তাহলে পাশ হওয়ার আগেই নির্বাচন, তাহলে কি স্থানীয় সরকার নির্বাচন নির্বাচন তো হচ্ছে না? না, হচ্ছে না সেটা আমি বলছি না, হচ্ছে কি হচ্ছে না সেই সিদ্ধান্ত এখনো আমরা পাইনি, কিন্তু যারা এটার পক্ষে বলছেন তাহলে তারা এখান থেকে যুক্তিতে অনেকটা পিছিয়ে পড়ছেন কিনা সেটাই জানতে চাচ্ছি। যে এই ব্যবস্থা মানে তাদেরকে তাহলে বিদ্যমান ব্যবস্থায় তো নির্বাচনটা করতে হবে, কারণ পাশ হওয়ার আগে তো সেটা আইনে পরিণত হওয়ার আগে তো সেই সুযোগটা থাকছে না, সেই পিছিয়ে পড়াটা পার্লামেন্ট করে যদি আইন করে তখন হবে। যে সিস্টেমের কথা বলেছেন এটা খুব ভালো সিস্টেম, কিন্তু আগে তো পার্লামেন্ট গঠন করতে হবে। পার্লামেন্ট যদি গঠন হয়, আবার শেখ হাসিনার মতো পার্লামেন্ট না, প্রকৃত প্রতিনিধি দিয়ে পার্লামেন্ট, প্রকৃত জনপ্রতিনিধি দিয়ে পার্লামেন্ট, এটি হলে এটি করা যাবে বলে আমি মনে করি। সেই পার্লামেন্টের ব্যাপারটা যখন আসে তখন কিন্তু বারবারই ওই যে ৭০ অনুচ্ছেদ উঠে আসে, যে এখানেও একটা দলের প্রভাব থাকে, যে তাকে দলের যদি কোনো ধরনের একেবারে অগণতান্ত্রিক কথা, তবে আমি মনে করি বাংলাদেশে যে রাজনীতিবিদদের যে কালচার, আমার মনে হয় ৭০ অনুচ্ছেদ থাকা উচিত, না হলে কিন্তু সব তালগোল পাকিয়ে যাবে আমার ধারণা। এবং পারচেস করা, সরি ডোন্ট গেট আদারওয়াইজ প্লিজ ভাই, পারচেস করা বাংলাদেশে কিন্তু কঠিন না রাজনীতিবিদদের, সবাইকেই পারচেস করে, শুধু রাজনীতিবিদদের না, সবাইকেই পারচেস করা যায়। সুতরাং ৭০ অনুচ্ছেদ থাকা উচিত বলে আমি মনে করি। কেন রাজনীতিবিদরা কি কোনো নৈতিকতা নিয়ে রাজনীতি করেন না, কোনো আদর্শ নিয়ে করেন না? তাহলে তাদের কেন খুব সহজেই পারচেস করা যাবে না? সবাইকে পারা যাবে না, কিছু কিছু লোক করা যেতে পারে। হ্যাঁ, সুতরাং সেই সুযোগ যদি না পায় তাহলে এটা করা, এই জন্য আপনি মনে করছেন ওটা থাকা দরকার। যদিও আজকে আমরা ওই প্রসঙ্গে কথা বলছি না, কিন্তু আমাদের আলাপচারিতায় এই প্রসঙ্গটা চলে আসলো। বাংলাদেশের বাস্তবতায় ৭০ অনুচ্ছেদ থাকতেই হবে, আমার ধারণা এটি না হলে একদম সব তালগোল পাকিয়ে যাবে। আপনি ধরেন, আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, যে ধরেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ বিরোধী দল, তখন আপনার নিশ্চয়ই মনে আছে আব্দুল জলিল সাহেবের ট্রাম্প কার্ডের কথা, যে ট্রাম্প কার্ড তারা খেলতে চেয়েছিল। কি ছিল সেই ট্রাম্প কার্ড? সেই ট্রাম্প কার্ডের ইতিহাস তো বের হয়ে এসছে 111-এর মানে কি 111 সরকারের সময় জলিল সাহেবকে যখন ইন্টারোগেশন করানো হলো, সেই ইন্টারোগেশনে তিনি তো অবলীলায় বলে দিয়েছিলেন যে সেখানে বিএনপি থেকে এত এমপি কেনার জন্য এত কোটি টাকা, কোটি কোটি টাকা এসছে। মালদ্বীপে দেখুন, মালদ্বীপে এখন আমি শেষ করিনি, ওইটা হয়তো সম্ভব হয় নাই সে সময়, কিন্তু এটা তখন সম্ভব হয়নি বলে আগামী দিনে সম্ভব হবে না এমন তো না। এখানে আপনি যেমন ধরেন যদি হয় এরকম কথা যে 151 জন মিলেই তো সংসদটা গঠন হলেই আপনি সরকার গঠন করা যায় 300-র মধ্যে, তাই না? তো এখানে যদি হয় 151 আর 149, সেখানে দুইজনকে কেনা কোনো বিষয় না। এখানে নট অনলি টাকা, এখানে ক্ষমতা,
এখানে ইনফ্লুয়েন্স, এখানে আন্তর্জাতিক ইনফ্লুয়েন্স, অনেক কিছুই কাজ করে। আপনি কি ভারতে দেখেন নাই? আপনি কি পাকিস্তানে দেখেন নাই? কয়েকদিন আগে মালদ্বীপে দেখেন নাই কি হয়েছে? হ্যাঁ, 170 অনুচ্ছেদ ব্যাপারে বক্তব্য হলো যে সেখানে জাতীয় নিরাপত্তা, এই সরকার গঠন বা সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট দেওয়ার ক্ষেত্রের বিষয়, এরকম 2-4টি বিষয় বাদ দিয়ে অন্য বিষয়ে এমপি সাহেবরা বলতে পারে। সেটা আমরা তো বলেছি যে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিব। আমাদের 31 দফাতেই তো সেটা আছে এবং আমরা বারবারই বলেছি সেটা। কিন্তু ওই 2-3টা বিষয় তো অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে, তাহলে কোনো সরকার স্থিতিশীল থাকবে না, থাকে নাই। তাহলে বাংলাদেশে কিন্তু ভারতের মতো দেশে নৈতিকতার স্খলনীয় কথা তো অবশ্যই নৈতিকতার স্খলন তো আমাদের সব জায়গায় হয়েছে। নৈতিকতার স্খলন হয়েছে বলেই তো শেখ হাসিনা 15 বছর এরকম মানে সব কিছুকে দুমড়ে মুচড়ে দাপটের সাথে সে টিকেছিল, যে কারণে আজকে ভারতের মানে রাজনীতিবিদরা বলে শেখ হাসিনা ভারতকে অনেক কিছু দিয়েছে। শেখ হাসিনা যতদিন আমি বলি বলে আমি শেষ করতে দেন, যে শেখ হাসিনা যতদিন ভারতে থাকতে চান ভারতের উচিত শেখ হাসিনাকে ভারতে জায়গা দেওয়া। সেই কারণেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বলেছেন আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরদিন মনে রাখবে, এটা ভুলতে পারবে না। এই নৈতিক স্খলনের একটা জ্বলন্ত যদি বলি যে উদাহরণ আপনি এখানে দিলেন, জ্বলন্ত উদাহরণ, জি সেটাই জ্বলন্ত উদাহরণ আপনি দিলেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সেই তাহলে নৈতিকতার স্খলন ঠেকানোর জন্য এই ধারাটা থাকা দরকার বলে আপনি মনে করছেন। আমার হাতে বেশি সময় নেই, আপনাকে আরেকটি প্রশ্ন রেখেছিলাম যে জাতীয় সরকার যদি বিএনপি জনগণের ভোটে জনগণ যদি তাদেরকে ম্যান্ডেট তুলে দেয় বিএনপির হাতে এবং বিএনপি গিয়ে জাতীয় সরকার গঠন করবে, যুগপৎ আন্দোলন যারা করেছে তাদেরকে নিয়ে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি এরা যদি কোনো এরকম ঘোষণা আসে তারা একটি রাজনৈতিক দল গড়ে, তাদেরকেও কি রাখবেন কিনা আপনারা? এটা সময় বলে দিবে, সময় বলে দিবে। এটা এখন আর এটা তো রাজনৈতিক দল তো তারা গঠন করেই নেই, যেটা সময় বলে দিবে কি হবে, তাই না? কিন্তু আমরা যারা এই হাসিনার বিরুদ্ধে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, আমরা সকলে আমরা এগ্রিমেন্ট করেছি, জেন্টলম্যান এগ্রিমেন্ট, এবং অ্যানাউন্সমেন্ট হয়েছে পাবলিকলি যে আমরা এই জিনিসটা করব। আর বাকি কেউ যদি আসতে চায় সেটা সময় পরিস্থিতি বলে দিবে কি হবে। আর সব দল মিলে যদি আমরা করি তাহলে তো এখানে বিরোধী দল বলে কিছু থাকবে না। যদি আমরা জনগণের সাপোর্ট পাই তাহলে এটা করবো, আর জনগণের সাপোর্ট না পেলে তাহলে আসলে অনেকগুলো যদি থেকেই গেল। ইলিয়াস খান, শেষ করতে হবে, সেই জায়গায় এই যদিগুলো তো আরও রয়েছে এবং মানুষ সেখানে আরও একটি যদি প্রশ্ন তুলেছে যে অনেকগুলো সংস্কারের কথা বলা হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একেবারে নির্বাচনে, জাতীয় নির্বাচনের জন্য জরুরি, অতি জরুরি যে সংস্কারগুলো সেগুলো। কিন্তু আমি একটু সংক্ষেপ করি প্রশ্নটা, না হলে আমার সময় হাতে নেই। নির্বাচিত হওয়ার পরে সেই সংস্কার সব কি পাশ করবে? যে দলই সরকার গঠন করবে সেখানেও কিন্তু শঙ্কা একটা থেকে যাচ্ছে। না, দেশের জন্য যা কল্যাণকর সেটাই করবে। আমরা নানা সমালোচনা করি রাজনীতিবিদদের, কিন্তু আমাদের যা অর্জন সব কিন্তু রাজনীতিবিদরা দিয়েছে, এটা মাথায় রাখতে হবে। আমরা এই আমাদের এই স্বাধীন দেশ কিন্তু রাজনীতিবিদরা দিয়েছে। আমরা কথায় কথায় রাজনীতিবিদের সমালোচনা করলে খুব ভালো বোধ করি। সুতরাং আর এবারে একটু পরিস্থিতিটা ভিন্ন। এই যারা আন্দোলন করেছে এদের কিন্তু সবসময় নজর থাকবে রাজনীতিবিদদের উপর, পার্লামেন্টের উপরে, যে তারা কি করছে। আমি তো বলতে চাই, তো বলুন প্লিজ আপনি। না, আপনি শেষ করেন। না, আমি সেটাই খুব দুইজনকে খুব দ্রুততম সময়ের মধ্যে শুনতে হবে। এই সময়টা, বর্তমানে যে সময়টা আমরা অবস্থান করছি, এই সময় আর আগের সময় কিন্তু এক না। রাইট। আগে অনেক কিছু হয়েছে, আমাদের অনেক দুর্বলতা ছিল, আমাদের অনেক দোষ ছিল, আমাদেরও অনেক ভুল ছিল, আমি অস্বীকার করব না। কিন্তু বারবার কি আমরা ভুল করব? এই সময়ে আমরা জনগণের কাছে কমিটমেন্ট করেছি, রক্তের উপর দাঁড়িয়ে এই কমিটমেন্ট, লাশ ছুঁয়ে আমাদের এই কমিটমেন্ট, এবং দেশকে ভালো করার একটা নতুন বাংলাদেশ গড়ার যে কমিটমেন্ট, বৈষম্যবিহীন একটা রাষ্ট্র গড়ার যে কমিটমেন্ট, এখান থেকে পিছু হটার কারণই কোনো সুযোগ নেই। প্রেক্ষিত আলাদা, সেটাই এখানে তুললেন। আরও অনেক প্রশ্ন এখান থেকে এরকম উঠে, আবার সেই আলোচনাগুলো নিয়েই আমরা বসি। আমাদের কাজকে শেষ করতে হবে যে 1971 সালের পরও রক্তের উপর দাঁড়িয়ে অনেক প্রতিশ্রুতি ছিল, কিন্তু সেগুলো আসলে পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, আমি আগেই বলেছি যে এরকম প্রশ্ন ওঠে, আমরা আবার অনেক কিছু হয়নি, আমরা আবার বলবো, ভবিষ্যতে হবে না এমনটা বলা যায় না, এমনটা বলা যায় না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস খান আপনাকে, সৈয়দ ইমরান সালে প্রিন্স আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেহেতু শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত 10টায় আপনার মত অনুষ্ঠানের এই আয়োজন নিয়ে বসি এবং সেখানে অনেক প্রসঙ্গ থাকে, অনেক প্রশ্ন ওঠে, আমরা সেই আলাপচারিতায় মেতে উঠি আপনাদের মতের প্রতিফলন ঘটাতে। নিঃসন্দেহে দেখবার জন্য চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।